2026-এর বিধানসভা নির্বাচন নিয়ে টালিগঞ্জ বিধানসভার বাঁশদ্রোণী অঞ্চলের বিজেপি কার্যকর্তাদের কি মতামত তা সরাসরি আমরা জেনে নেব। রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস। আচ্ছা, সামনেই তো আসন্ন বিধানসভা নির্বাচন, আর এবার একবারে মার কাট উত্তেজনা চলছে পুরো সব কেন্দ্রতেই। তো আপনার কি মনে হচ্ছে এবার কার পাল্লাটা ভারী? জনসাধারণের যা পালস, যা আমাদের তাদের সঙ্গে কথা হয়েছে বা আমরা ডোর টু ডোর গেছি, তাতে করে সচেতন মানুষ বিজেপি ছাড়া অন্য কাউকে ভোট দেবে না। তার কিছু কারণ আছে। প্রথম কথা হচ্ছে, ভারতীয় জনতা পার্টি 21টা রাজ্যে সাকসেসফুলি রাজ্য পরিচালনা করছে এবং সেই সব রাজ্যগুলো যেগুলো তারা পরিচালনা করছে, সেই রাজ্যগুলো অর্থনৈতিকভাবে অত্যন্ত ওপর দিকে উঠে আসা রাজ্য হয়ে গেছে। সেই ইউপি হোক, বিহার হোক, আসাম হোক, যেভাবে ডেভেলপ করছে, একটা সাপে বর আমাদের এটা হয়েছে। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই এখানে। আপনি বললেন ইউপি হোক, বিহার হোক, আসাম হোক, এখন আমরা অনেক দেখে থাকি আমাদের কলকাতাতেই যদি আমরা চারিদিকে দেখে থাকি, অনেক লোক এখনো বিহার আসাম থেকে আমাদের পশ্চিমবঙ্গে কাজ করতে আসছে। তো সেই ব্যাপারে আপনার কি বক্তব্য? ওইখানে তো আপনি বলছেন ইন্ডিয়া শাসক রাজ্য, তাহলে ওইখান থেকে এখনো কেন লোকেদেরকে এই রাজ্যের কাজ করতে আসতে হচ্ছে? পরিযায়ী শ্রমিক হিসেবে এই রাজ্যে যারা নতুন করে আর কেউ আসছে না, যারা এখানে স্বল্প পয়সায় এখানে কাজ করতে আগে থেকে কাজ করছে, তারা এখানে এখনো পর্যন্ত টানে আছে। এবার যেহেতু ডেভেলপমেন্ট ওখানে হচ্ছে, আমাদের এখান থেকে পরিযায়ী শ্রমিক হয়ে ওখানে চলে যাচ্ছে। একটা সাপে বর হয়েছে এতে, জানেন তো সাপে বরটা কি? যেসব বাঙালি ওদিকে গেছে, গিয়ে কাজ করছে, তারা ডেভেলপমেন্টটা নিজের চোখে দেখতে পাচ্ছে। যখন দেখছে যে এইসব স্টেট এতটুকু উন্নত হয়ে গেল, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ নয় কেন, তখন তারা পরিবারের লোকদের জানিয়েছে, আরে না, বিজেপি তো ভালো কাজ করছে। এটা আমাদের কাছে এই পরিযায়ী শ্রমিক হিসেবে মমতার কুশাসনের ফলে যে যুব সমাজ পরিযায়ী শ্রমিক হিসেবে অন্যান্য সেটে গেছে, সেখান থেকে ফিরে এসে যে ফিডব্যাকটা দিচ্ছে, তাতে করে আমাদের অনেক কাজটা ত্বরান্বিত হয়েছে। আচ্ছা, আপনি যে অভয়ার কথাটা বললেন, এটা নারী সুরক্ষার একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে অভয়ার কথা। কিন্তু অনেক রিপোর্টে এরকম পাবলিশ হয়েছে যে এখনো অবধি কলকাতা ওয়ান অফ দ্য সেফেস্ট সিটিজ, যেটাকে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য সেফেস্ট সিটিজ বলা হয়। তো আপনারা বলছেন যে নারী সুরক্ষা আমাদের পশ্চিমবঙ্গে একদমই নেই, কিন্তু এখনো দেখা যাচ্ছে কলকাতাকে এখনো র্যাঙ্ক করা হচ্ছে ওয়ান অফ দ্য সেফেস্ট সিটি। সেখানে আমি যদি অন্যান্য রাজ্য বলি, যেখানে বিরোধী দল যারা পশ্চিমবঙ্গের আছে, তার সেই সব শাসিত রাজ্য যারা আছে, সেখানে এখনো অনেক মেয়েদের ওপর ক্রাইম হয়। তো সেই ব্যাপারে আপনি কি বলতে চাইছেন? আপনি বলছেন যে নারী সুরক্ষার একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, কিন্তু অনেক জায়গায় এখনো রেটিং হচ্ছে কলকাতা সেফেস্ট সিটি। এই ব্যাপারে আপনার কি বক্তব্য? দেখুন, সব থেকে বড় কথা প্রশাসন। এই যে আপনি র্যাঙ্কিং এর কথা বলছেন, এই র্যাঙ্কিংটা কিভাবে হয়? প্রশাসনে কতটা কেস উঠলো তার উপর নির্ভর করে র্যাঙ্কিংটা হয়। কিন্তু আপনি থানায় গেলে যদি কেসই না নেওয়া হয়, একটাও কেস না নেওয়া হলো, আপনি র্যাঙ্কিং পাবেন? র্যাঙ্কিং এ তো জিরো। তখন বলবে কোনো ক্রাইমই হয় না পশ্চিমবঙ্গে, থানা এফআইআর নেয় না, সামান্য জিডি নেয় না, তাহলে র্যাঙ্কিংটা আসবে কোত্থেকে? প্রশাসন যদি নিউট্রাল হয়, তাহলে এই র্যাঙ্কিংটা পুরোটা পাওয়া যায়। এখানে প্রশাসন তো নিউট্রাল নয়, চটি চাটা। কিরকম জানেন? এই প্রশাসনের মধ্যে তৃণমূলের দালাল ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাদের কার্যকর্তাদের ঢুকিয়ে দেওয়া হয়েছে চাকরি দিয়ে। পুলিশের মধ্যে এখনো তো পুলিশটা ফাইন্ড আউট হয়নি, পুলিশের মধ্যে ঢুকিয়ে দিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের কার্যকর্তা। তারা মুসলমান, বিশেষ করে জিহাদি মুসলমান, রাষ্ট্রবাদী মুসলমানের কথা বলছি না, জিহাদি মুসলমান, যারা মানে তাদের মানে খুশি হয় তারা হিন্দুদের পেটালে, বিশেষ করে বিজেপিকে পেটালে, তাদের ঢুকিয়ে দিয়েছে। এর থেকে এদের কাছ থেকে স্বচ্ছ প্রশাসন আর প্রশাসক হিসেবে আর কি ভাববো, আর প্রশাসনই বা কি চাইবো এদের কাছ থেকে? স্বচ্ছতা এদের কাছ থেকে চাওয়া যায় না। স্বচ্ছতাই না থাকে, তাহলে আর র্যাঙ্কিং এর কি ভ্যালু? আপনি বলছেন বাইরে থেকে লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। তো আমার এই ব্যাপারে আপনার কাছে একটা প্রশ্ন আছে। এইবারে যে এসআইআর হলো, এসআইআর এ জানা যাচ্ছে যে 90 লাখের কাছাকাছি লোকেদের নাম বাদ গেছে, যারা বহিরাগত অন্য রাজ্য থেকে এসছে এবং যারা মারা গেছে অনেক। তো আপনার কি মনে হচ্ছে এসআইআর করার ফলে এবারের যে ফলাফল, অন্যবারের বিধানসভা নির্বাচনের থেকে কি এবারের ফলাফলের কিছু মেজর কিছু চেঞ্জ আসতে চলেছে? ডেফিনেটলি আসতে চলেছে, ডেফিনেটলি আসতে চলেছে। আমরা কনফিডেন্ট। তার কারণ 90 লাখ এমন, মানে এই যে সংখ্যাটা কি খুব কম মনে হয়? প্রায় 1 কোটি। 1 কোটি একটা ভোটার লিস্ট থেকে বাদ। আমার প্রশ্ন, এই বাদ দিতে হলো কেন? বা এই যে বাদ দেওয়ার প্রসেস রাজ্য সরকারও করতে পারতো, করলো না কেন?
বাদ দেওয়ার ব্যাপারে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। অনেকে বলছে যে আমরা এখানকারই পশ্চিমবঙ্গেরই নাগরিক, আমরা গত মানে 3 দশক 4 দশক ধরে পশ্চিমবঙ্গতে আছি, ভোট দিয়েছি, কিন্তু তাদের কাছে হয়তো সেই ডকুমেন্টস নেই, যারা সেটা সাবমিট করতে পারেনি, যার জন্য তাদের নামও বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এই ব্যাপারটা নিয়ে আপনার কি বক্তব্য? এই ব্যাপারটা প্রথমে যাদের কাছে ডকুমেন্ট নেই তাদের আলোচনা করা উচিত, যারা আমরা কাগজ আমরা দেখাবো না যারা বলেছিল তাদের সঙ্গে। এটা তাদেরই একটা উইং, কাগজ আমরা দেখাবো না। কাগজ যখন দেখাবে না, ভোটটাও তোমরা দেবে না। তোমার ভারতবর্ষের নাগরিক হতে গেলে কাগজ থাকতে হবে, বাংলাদেশের নাগরিক হতে গেলে বাংলাদেশের কাগজ থাকে তাদের কাছে, আমেরিকার নাগরিক হতে গেলে আমেরিকার কাগজ থাকবে, কাগজ তাদের দেখাতে হয়, একবারের জায়গায় 10 বার দেখাতে হয়। তো আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা কাগজ দেখাবো না? কাগজ থাকলে অবশ্যই দেখাতে হবে। কাগজ যদি না থাকে কেন নেই সেটা তো প্রশ্ন আসতেই পারে, কেন নেই? এত বছর তুমি 2 দশক যদি থেকে থাকো, তোমার কোনো কাগজ নেই, থাকতে পারে না, নেই এটা হতে পারে সম্ভব? কিছু না কিছু কাগজ তো থাকবে। 2 বছর আগে কোনো গ্রাম, সেই গ্রামের কোনো পরিচিত মানুষ, তাদেরও তো কাগজ থাকতে পারে। কোনো কিছুই নেই, তাহলে এখন আপাতত ভোটের নাম থাকবে না। তুমি নিজেকে প্রমাণ করো। এমনও হয়েছে বাংলাদেশের বহু জেহাদি আছেন, তাদের বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমি একটা উদাহরণ দিই। আমার নাম রাহুল আচার্য, আমি এখানকার 74 সালে আমার জন্ম। আমার বয়সী কোনো একজন জিহাদি বাংলাদেশি রোহিঙ্গা এখানে এসছে, তাকে আমার বয়সী আমার ভোটার কার্ডটাই তাকে দিয়ে দেয়, আমার বার্থ সার্টিফিকেটটাকে আবার রিইস্যু করা হবে। তার মানে সে কি হয়ে গেল? সে শেখ হালিম হয়তো তার নাম, এখানে এসে হয়ে গেল সে রাহুল আচার্য। রাহুল আচার্য হয়ে যাওয়াতে ও তখন আধার কার্ডটা বায়োমেট্রিক দিয়ে চেঞ্জ করে নিয়ে বললো আমার নাম রাহুল আচার্য। তাহলে রাহুল আচার্য পশ্চিমবঙ্গে কজন হয়ে গেল? 2 জন। আমি একজন রাহুল আচার্য, সে একজন রাহুল আচার্য। এই রাহুল আচার্য চলে গেল কেরালায়, দিব্যি কাজ করছে কেরালাতে। কিন্তু এই যখন এই এসআইআরটা হলো, আমি রাহুল আচার্য আমার পূর্বপুরুষের সমস্ত ডকুমেন্ট দেখাতে পারলাম, কিন্তু সে রাহুল আচার্য সে কিন্তু পূর্বপুরুষের কোনো ডকুমেন্ট দেখাতে পারবে না। অটোমেটিক্যালি এসআইআর এ এইসব রাহুল আচার্যের নাম কেটে যাবে। কি মনে হচ্ছে এবারে বিধানসভা নির্বাচনের পাল্লা কোন দিকে ভারী আছে? আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলায় ভোট নিয়ে একটা উন্মাদনা চলছে, আনন্দের আবহাওয়া প্রতিটি মানুষের মনের মধ্যে লেগে গেছে। কেন এইবার মানুষ ঠিক করে নিয়েছে পরিবর্তন দরকার, পরিবর্তন না হয় প্রত্যাবর্তন হলে এ বাংলার বাংলা থাকবে না, বাংলাটা বাংলাদেশে পরিণত হবে। তাই মানুষ, এই বাংলার মানুষ এইবার পরিবর্তন চাইছে, পরিত্রাণ চাইছে। এবার মমতা ব্যানার্জি যদি চিন্তা করে 2021-এর মতো এখানে ভোট করে দেখাবে, সেটা ওনার কাছে স্বপ্ন হয়ে থাকবে। দিবা স্বপ্ন দেখা ভালো, এই স্বপ্ন আর সত্যি হবে না। কেন এ বাংলায় এবার পরিবর্তন হবে। মমতা ব্যানার্জির পুলিশ থাকলেও বাংলায় পরিবর্তন হবে, হচ্ছে। বিজেপি গভর্নমেন্ট এখানে তৈরি হচ্ছে। আচ্ছা, আমরা মানে কিছু কিছু জায়গাতে খবর আসছে যে যে বিরোধী দল যারা আছে তাদের কাজকর্মে কিছু বাধা দেওয়া হচ্ছে শাসক দলের দিক থেকে। তো আপনারা এরকম কোনো বাধার সম্মুখীন হয়েছেন? একদম। আমি বেশি দিনের কথা বলবো না, আগামীকালের কথা বলছি। আগামীকাল আমার সাথে কিছুজন ছিল, তারা সবাই মিলে আমরা যখন পোস্টারিং করছি একটা গলিতে, আমাদের এই 13 নম্বর ওয়ার্ড, আমাদের যে শক্তি কেন্দ্র 2 আছে, 2-এর ওখানে পার্ট নাম্বার 157, ওই পার্টের ওখানে, তারপরে 151 ওই পার্টে পোস্টারিং করা হয়েছে আমাদের বিজেপির যে মাননীয় যশস্বী প্রধানমন্ত্রীর আশীর্বাদ জন্য প্রার্থী পাপিয়া অধিকারী মহাশয়ের যে ব্যানার লাগানো হয়েছে, সেই ব্যানার ওরা আধা ঘন্টার মধ্যে তারা ছিঁড়ে দিয়েছে।